গাঢ় দৃষ্টিতে বেলাকে দেখছি ফাহাদ পিটপিট করে চোখ জোড়া খুলে সামনের ব্যক্তিকে দেখে ভয়ে জমে গেল বেলা। দিগন্ত আসবে শুনে বাড়ির বাইরে বের হয়েছিল। মাথা নিচু করে দিগন্তকে গালি দিতে দিতে হাঁটছিল। হুট করে ধাক্কা লেগে ব্যালেন্স হারালো। পড়েনি বেলা, কেউ ধরেছে ওকে। চোখ খুলে সামনে ফাহাদকে দেখলো। পার্কের ঘটনা জলজল করে ভেসে উঠল ওর মনে। এই লোকটা ওকে কিডন্যাপ করেছিল, ওর ক্ষতি করতে চেয়েছিল। সবকিছু স্মরণ হতে ফাহাদকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল বেলা। চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাঁটু জোড়া কাঁপছে ভয়ে। ওকে আবার তুলে নিয়ে যেতে এসেছে, আবার ক্ষতি করতে চাইছে ওর। পেছনে ফিরে বাড়ির দিকে ছুটল, কিন্তু ভয়ের তাড়নায় পা জোড়া অবশ হয়ে এসেছে। 2-3 কদম যেতেই পেছন থেকে হাতে টান পড়ল বেলার। ভয়ের তো চোখ ফিরিয়ে হাতের দিকে দেখল বেলা। তারপর সামনের দিকে তাকাতেই দেখলো ফাহাদ ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। আমাকে ভয় পাচ্ছিস কেন? আমি কি তোকে খেয়ে ফেলছি? ফাহাদের প্রশ্ন শুনে হাত মোছড়ামুচড়ি শুরু করলো বেলা। আশেপাশে চোখ ঘুরিয়ে কারো আশা করলো, কিন্তু পেল না। প্রশ্নের উত্তর না পেয়ে কুঞ্চিত ভুরু আরো খানিক কুঁচকে গেল ফাহাদে। নড়তে থাকা হাত, বেলার হাত আস্তে ঝটকা দিয়ে আবারও জোরে চেপে ধরলো। স্বাভাবিক স্বরেই বলল, সেদিন আমি বাঁচালাম আর আমাকেই মেরে পালালি। আজ আবার আমাকে ভয় পাচ্ছিস কেন? আ- আপনি খারাপ লোক, গুন্ডা, আপনি ক্ষতি করবেন আমার। কয়েক মুহূর্ত চুপ থাকলো ফাহাদ, তারপর বেলা হাত ছেড়ে দিয়ে বলল, আমি তোর বোনের দেবর। গুন্ডা পান্ডা না ভেবে বেয়াই ভাব। সম্পর্ক অনেক দূর গড়াবে। ছাড়া পেয়ে দৌড় লাগাতে চেয়েছিল বেলা। ফাহাদের কথা শুনে থেমে গেল। ঘাড় কাত করে হড়বড়িয়ে বলল, এত সম্পর্কের প্রয়োজন নেই। আমি দেখেছি আপনি মানুষকে মারেন, পচা আপনি। বেলার কাছাকাছি এলো ফাহাদ। হালকা একটু ঝুঁকে বেলার মুখোমুখি এসে ফিসফিসিয়ে বলল, সব ছেড়ে দিয়েছি। পচা থেকে ভালো হয়েছি অনেক। এখন থেকে আমার সাথে মানিয়ে চলা শুরু করো মেয়ে। আমি এসেইছি তোমার জন্য। শুকনো ঢোক চেপে পিছিয়ে গেল বেলা। ফাহাদের কথা একটাও মন দিয়ে শোনেনিও। দৌড়ে ভেতরে চলে গেল। যার জন্য এসেছিল সেই লোকের দেখা নেই। এক গুন্ডার পাত্তা নেই, আর এক গুন্ডা এসে মাতব্বারি করছে। বাইক থামিয়ে সোজা রুমে এলো দিগন্ত। ওয়ার্ড্রপ এলোমেলো করে সেখান থেকে একটা ফাইল বের করে আনলো। হাতে কলম তুলে নিতেই ওর পেছন পেছন রায়হান এসে হাজির হলো। দিগন্তের হাতে ফাইলটা দেখে চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠল রায়হান। ওই বাটপার, খবরদার সাইন করবি না। থাম হারামজাদা শালা। বলে তেড়ে আসলো দিগন্তের দিকে। দিগন্ত কানে তুলল না ওর কথা। তার আগেই খসখস শব্দ তুলে সাইন করে দিল। রায়হান হাই হাই করে মাথায় হাত দিয়ে বসে পড়ল বেডে। ভাবান্তর নেই দিগন্তের। ফাইলটা নিয়ে আবার বেরিয়ে পড়ল। জুনায়েদ আর জয়নাল তালুকদার মিটিং রুমে। দিহানও আছে ওদের সাথে। মিটিংয়ের মাঝে সেখানে হাজির হলো দিগন্ত। ওকে দেখে অবাক হলো সবাই। সেদিকে পাত্তা নেই দিগন্তের। চোখে মুখে গম্ভীর। রাগের কারণে নাক শক্ত হয়ে আছে। হাতের ফাইলটা জুনায়েদের সামনে ঝটকা দিয়ে ফেলে গম গম স্বরে বলল, ডিল ফাইনাল। এখন আমার শর্ত মানতে বাধ্য। দিগন্তের কথা শুনে জয়নাল আকাশ থেকে পড়ল। দিহানের চোয়াল ঝুলে গেল। আর জুনায়েদ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দেখলো দিগন্তকে। তারপর ফাইলটা হাতে নিয়ে চেক করলো। সাইন দিয়েছে দিগন্ত। সেখান থেকে চোখ সরিয়ে জিজ্ঞাসা করলো, কি চাই? বেরিয়ে যেতে নিয়েছিল দিগন্ত। হাঁটা থামিয়ে ঘাড় কিঞ্চিত পেছনে গম্ভীর স্বরে জবাব দিল, বেলা পাটোয়ারি, তোর চোখ ওদিক যাবে কেন? বিয়ের দিন তারিখ সব ঠিক করে ছেলেপক্ষরা চলে গিয়েছে। 1 সপ্তাহ পর বিয়ের তারিখ ঠিক করেছে। ফয়সাল খুব বেশি ছুটি নিয়ে আসেনি, তাই তাড়াহুড়োতেই সব কাজ শেষ হবে। বৃষ্টি নির্বাক হয়েছিল পুরোটা সময়। সবাই চলে যেতেই নিজ রুমে এসে দরজা আটকে দিয়েছে। বাড়ির সবাই অনেকবার ডাকাডাকি করেছে, খুলেনি। একবার শুধু উত্তর দিয়েছিল ও একা থাকতে চায়, ভয় নেই কোনো। রহমান সবাইকে বলেছে ওকে একা ছাড়তে। একবার যে ভুল করেছিল সে পথ আর বেছে নেবে না, তা নিয়ে ভরসা আছে মেয়ের ওপর। এদিকে আদরের নাতনিকে এখনই বিয়ে দিতে চায় না রূপজান। বিছানা থেকে চেঁচামেচি শুরু করেছে। শয্যাগত রূপজান পাটোয়ারি বাড়ি মাথায় তুলেছে চেঁচিয়ে। তার হাঁক ডাক থামাতে রহমান সেদিকে পা বাড়ালো। এর মাঝে বেলা এসে তার কাছে পারমিশন চাইলো রাইমার সাথে আশপাশ ঘুরবে। রহমান মানা করলো না। বেলাকে রংপুর পাঠিয়ে দেবে, তার আগে একটু ঘুরতে চাইলে ঘুরুক, তবে অনেক সাবধানী বাণী আউড়ে তবে যেতে দিল। প্রায় বিকেল হয়ে এসেছে। টং ঘরের সামনে বসে চা খাচ্ছে দিগন্ত, রায়হান আর ওদের কয়েকজন ছেলে। রায়হান বিরস মুখে বকবক করছে আর চা খাচ্ছে। দিগন্তের মেজাজ ভালো নেই।
ফাহাদ বেলাকে ধরে রাখা দৃশ্যটা চোখে ভাসলে মাথার রগ ছিঁড়ে যাচ্ছে। শক্ত মুখে একবার চা খাচ্ছে আর একবার ধোঁয়া উঠতে থাকা সিগারেটে টান দিয়ে বসাচ্ছে। হঠাৎ রায়হান ওকে ধাক্কা মারলো। দিগন্ত রাগি চোখে ওর দিকে তাকাতে রায়হান বলে উঠল। সামনে দেখ, তোর লাইলা আসতেছে সেজেগুজে। দিগন্ত সামনের দিকে তাকালো, বেলার দিকে দৃষ্টি আটকাতে যেয়েও আটকালো না। এক পলক দেখে ভ্রু কুঁচকে আবারও রায়হানের দিকে তাকালো। কণ্ঠে আক্রোশ ঢেলে খিচিয়ে বলে উঠল। কে আসছে না আসছে আমি দেখব। তোকে দেখতে বলেছে? শয়তানের দল, চোখ সামলা রাখতে পারিস না শালা? সবার নজর একটা বেয়াদবে যায় থেমে, অসহ্য। রায়হান কুটিল হাসলো। দিগন্তের কথাও কেউ উস্কে দিল কয়েক দফা। চায়ের কাপটা টেবিলে রাখলো, হাত বাড়িয়ে দিগন্তের বুক ডলা দিতে দিতে পিঞ্চ করে বলল। জলে বন্ধু, জলে, খুব জলে না? আমারও এরকম জলে, বুঝলি? দেখছিস না জেলো কেমন লাগে? চল, আমার বউকে উঠাই দিবি আমার হাতে। ঝটকা মেরে রায়হানের হাত সরিয়ে দিল দিগন্ত। রায়হান ধূপ করে চেয়ার সমেত মাটিতে উল্টে পড়ল। দলের ছেলেরা হু হা করে হাসলো। পরপরই রায়হানকে টেনে উঠালো। রায়হান কোমরে হাত রেখে দিগন্তকে বলল। তোর বুদ্ধি আমি বুঝি দোস্ত, এত ভালোবাসিস কেন শালা? বউয়ের কোমর ভাঙা, তাই আমারও কোমর ভেঙে দিলি? দুজনেই একসাথে বেডে পড়ে থাকবো আর তোকে তাড়াতাড়ি মামা বানাবো, তাই তো? চাপ নিস না রে পাগলা, তোর ইচ্ছা আমি খুব তাড়াতাড়ি পূরণ করব। দিগন্ত কড়া চোখে রায়হানের দিকে তাকালো। তা দেখে রায়হান বাঁকা হেসে বলল। যা, তোর লাইলা চলে এসেছে। হেল্প লাগলে আমাকে ডাকিস। আফটার অল আমি তোর থেকে বেশি এগিয়ে আছি, আমার অভিজ্ঞতা বেশি। দিগন্ত রায়হানের দিক থেকে চোখ সরাতে সরাতে বলল। বাল জানো তুমি, ভাতের মা কোথাকার। তারপর হাতের সিগারেটটা কয়েক টানে শেষ করে উঠে দাঁড়ালো। বড় বড় পা ফেলে বেলার সামনে গিয়ে দাঁড়ালো। রুক্ষ গলায় জিজ্ঞাসা করলো। এদিকে কি? সামনের খ্যাটখেটে পুরুষটাকে দেখে হাঁটা থামালো বেলা। চোখ মুখ কুচকে নিয়ে নাক ফোলালো। ওড়নার কোনা টেনে নাক চেপে ধরলে। দিগন্ত বুঝলো বেলা সিগারেটের গন্ধেও এরকম করছে। আশেপাশে দোকান থেকে একটা সেন্টার ফ্রুট মুখে পুরে আবারও আসলো বেলার কাছে। পুনরায় ঝাঁঝালো কণ্ঠে বলল। ছি, সরেন, কি দুর্গন্ধ, কি ছাইপাশ গেলেন আপনি, বমি আসছে আমার। বেলা দিগন্তের দিকে তাকায়নি, চোখ অন্য পাশে রেখে তেষ্টা গলায় জবাব দিল। তারপর আবার মুখ বেঁকিয়ে ভাব নিয়ে দিগন্তের মতো বলল। বেলা, কোথায় যাচ্ছিস? বলবো না। ব্লক মেরেছিস আমাকে, অসভ্য মেয়ে। আমি মারি না কাউকে, ব্লক অপশন ছিল, হাত দিয়ে সেটা করে দিয়েছি। বাড়ি গিয়ে খুলে আমাকে ফোন দিবি। পারবো না। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। দিগন্ত সরু চোখে বেলার তেজ দেখছে। এমনি সময় বেলার আর ওর সামনে এলে বাঘ হয়ে যায়। বেলা পাটোয়ারি, ছোট একটা মেয়ে দিগন্ত তালুকদারকে ভাব দেখাচ্ছে। দিগন্ত ভারী গলায় বলল। এত সাজছিস কেন? মেয়ে মানুষ, রাস্তায় এভাবে বের হবি না। তোর বাপ তোকে এখনো বোরকা ধরে না কেন? মুখে শুধু বড় বড় কথা। আমার বাপকে বলেন তাহলে। আমি ঘুরতে বের হয়েছি, সামনে থেকে সরে দাঁড়ান, রাইমা অপেক্ষা করছে। মুখের ওপর কথা বলায় ধমকে উঠল দিগন্ত। বেলা, দিগন্তের ধমক বিরক্তিমাখা গলায় বেলা বলল। দেখেন, আমি আপনার উপর খুব রেগে আছি। আপনার সাথে আমি একদমই কথা বলবো না, মানে বলবোই না। আপনি কিচ্ছু বোঝেন না, জানেন না। জানেন শুধু বেলায়া বলে একটা করে চিকর দিতে। সরেন। বেলার কথা বলার ধরন দেখে রাগের মাঝেও হাসি এলো দিগন্তের। ঠোঁট কামড়ে ধরে সামনে লাল সাদা থ্রি পিস পরিহিত রমণীকে নরম গলায় জিজ্ঞাসা করলো। কি জানতে হবে? দেখলাম, এখন কিভাবে রাগ ভাঙাবো বলে দেন। দিগন্তের কথায় এতক্ষণে তেজালো বেলা মিয়ে গেল। সেকেন্ডের ব্যবধানে চোখ জোড়া ছাপিয়ে গেল পানিতে। দিগন্ত নীরব চোখে দেখল তা। সকাল থেকে মাথায় যে রাগ চেপেছিল সেটা নিমেষেই গায়েব হয়ে গিয়েছে। এদিকে বেলা নাক টেনে অভিযোগ উগরে দিতে শুরু করলো। বলতে বলতে কেঁদে দিল বেলা। কান্নারত কাঁপা কাঁপা স্বরে আবার বলল। আমি রেগে আছি দেখেন না আপনি। আমি ফোন দিলে আপনি বিরক্ত হন খুব, তাই না? আর কোনো দিনও দিব না। প্রথমে আমার কথা না শুনেই আমায় গালি দিয়ে ফোন কাটলেন, পরে আবার ফোন বন্ধ করে দিলেন। জ্বর আসলো আমার, সেসব ভুলেও বেহায়ার মতো আমি আবারও ফোন দিলাম। পারতেন না তখন কথা বলতে? আপনি ব্যস্ততা দেখালেন। দিন রাত সব সময় ব্যস্ত থাকেন আপনি। আমি আর বিরক্ত করব না আপনাকে। আমার রুমে এতগুলো রিং কেন রেখেছিলেন? কে হই আমি? মাইশা আপুকে নিয়ে আপনার কত চিন্তা, আমাকে নিয়ে এত চিন্তা করেন? করবেন কেন? আমি তো ছোট মানুষ, কিছুই বুঝি না।
মাইশাপু ব্যথা পেয়েছে বলে আপনি খুব কষ্ট পেয়েছিলেন। আমার জ্বর এসেছিল তখন তো একবারও খোঁজ নেননি। আপনি খুব খারাপ লোক। বেলার সব অভিযোগ মনোযোগ দিয়ে শুনল দিগন্ত। নিজের ওপরে রাগ উঠল, পরক্ষণে আবার সব ভুলে ক্রন্দনরত বেলার ফোলা সুন্দর মুখশ্রী দেখে মাথা ঝিম ধরে গেল। কয়েকটা বড় শ্বাস টেনে নিজেকে সংযত করলো দিগন্ত। অতঃপর বেলার আরেকটু কাছে এগিয়ে এসে আদুরে ভঙ্গিমায় বলল, বিশ্বাস কর শোনা, সত্যি ব্যস্ত ছিলাম। তোর জ্বর এসছে এটাও জানি না আমি। উম, না, আপনি খারাপ। আমি আর কথা বলবো না। দিগন্ত কি বলবে খুঁজে পেল না। বেলার কণ্ঠস্বর মুখশ্রী দেখলেই এলোমেলো হয়ে যাচ্ছে। হাত দিয়ে ঠোঁট ঘষে চতুর্চোখ জোড়া ঘুরিয়ে আশপাশ সব মানুষের অবস্থান মেপে নিল। তারপর মানুষের মিনিট ব্যবধানে বেলাকে টেনে এনে ওর জিপে বসিয়ে চোখের পলকে জিভ ছেড়ে দিল দিগন্ত। কান্না থামিয়ে ভেজা পলক ঝাপটাতে ঝাপটাতে দিগন্তের মুখের দিকে চাইল বেলা। প্রশ্ন করার ফুরসত নেই। এর মাঝে হেঁচকি উঠে গিয়েছে ওর। একটানে শহরের বাইরে চলে এলো ওরা। শেষ বেলায় একটা নদীর সামনে এসে জিপ থামালো। পুরোটা রাস্তায় বেলা শুধু একবার জিজ্ঞেস করেছিল কোথায় নিয়ে যাচ্ছে। উত্তর দেয়নি দিগন্ত। বেলাও আর জিজ্ঞেস করেনি। সিটে মাথা হেলিয়ে দিয়ে নীরবে কেঁদেছে শুধু। জিপ থেকে নেমে দাঁড়ালো দিগন্ত। বেলাকে নামতে বলল, কিন্তু ও গাঢ় হয়ে বসে রইল। বার কয়েক বলার পরও নড়চড় নেই বেলার। বিরক্ত হলো দিগন্ত। চিড়চিড়ে বিরক্ত নিয়ে বেলাকে টেনে হিঁচড়ে নিচে নামালো। নাছোড়বান্দা বেলা মুচড়ামুচড়ি করে আবারও জিপে উঠতে নিলে দিগন্তের হাত ওকে আটকে দিল। আলগোছে শূন্যে তুলে নিয়ে জিপের সামনে এনে বসিয়ে দিল। দিগন্তের দু হাত বেলার দুপাশে ছড়িয়ে ওর দিকে হালকা একটু ঝুঁকে বদ্ধ করলো বেলাকে। দুজনের মাঝে দূরত্ব অনেক কম। দিগন্তের শক্ত প্রশস্ত পুরুষালী বদন ঘিরে রেখেছে বেলাকে। ওর এতটা কাছাকাছি থাকায় ছটফটে বেলা শান্ত হতে বাধ্য হলো। নড়চড়ার উপায় নেই, কিন্তু ফোপাচ্ছে বেলা। ফোপাচ্ছে আর কান্না ভেজা লালাভাব চোখ জোড়া দিয়ে রাগে দৃষ্টিতে চেয়ে আছে দিগন্তের দিকে। দিগন্ত শান্ত চোখে বেলার চাহনি দেখে ওর মুখের ওপর ফু দিল। তাতেও পলক পড়ল না বেলার। অতঃপর বেলার কপালে একটা টোকা মেরে বলল, আবার আশেপাশে এলেই কেঁদে ভাসাস কেন? বলেছি না আমার সামনে কাঁদবি না। তুইও বেয়াদব, তোর কান্নাও বেয়াদব। আমাকে কুমন্ত্রণা দেয়। আরেকবার চোখের পানি পড়লে তোর কপালে শনি আছে বেড়াপাটোয়ারি। বেলার চোখে টলমলে পানি। শক্ত চোখে দিগন্তের দিকে তাকিয়েই ছিল। দিগন্তের কথা শুনে ঘন ঘন পলক ঝাপটালো। জোরে শ্বাস টেনে কান্না থামানোর চেষ্টা করলো, পারল না। আবারও ঠোঁট ভেঙে কেঁদে উঠল। পরপরই দুহাত তুলে মাত্রাতিরিক্ত আক্রোশ নিয়ে ঝুঁকে থাকা দিগন্তের চুল শক্তভাবে মুঠো করে ধরল। জোরে টানা দিতে দিতে হিসিয়ে বলল, বারবার বলেছি না আমার আপনাকে ভালো লাগে। আপনার সাথে কথা বলতে ভালো লাগে, বোঝেন না আপনি? সবসময় আমার সাথে রাগ ধমক কেন আপনার? অন্যদের সাথে কত সুন্দর করে কথা বলেন, আর আমার সাথে কথা বললেই আপনার দাম বেড়ে যায়। দিনে ফোন দিলেও আজে বাজে কথা বলে ধমকাবেন, রাতে ফোন দিলেও ব্যস্ততা দেখাবেন কেন? আমার বেলায় এত ব্যস্ততা কেন আছে আপনার? আমাকে কষ্ট দিতে এইসব করেন আপনি, তাই না? আমি কষ্ট পাই, কাঁদি, তাও আপনাকে ভালো লাগে আমার। আপনি খুব খারাপ লোক। ভালো লাগলেও আর কথা বলবো না আমি আপনার সাথে। এদিকে দাঁত খিচিয়ে নিয়েছে দিগন্ত। গায়ের সমস্ত জোর দিয়ে বেলা ওর চুল টানছে। চুল টান একটুও সহ্য করতে পারল না দিগন্ত। চোখ মুখ কুঁচকে নিয়ে বেলার হাতের ওপর হাত রেখে ব্যথাতুর গলায় বলল, চুলের টান সহ্য হয় না। চুল ছাড় বেড়া, ব্যথা লাগছে। বেলা ছাড়ল না, বরং আরেকবার জোরে টান মেরে জেদি গলায় বলে উঠল, আমারও সহ্য হয় না। মাইশা আপুকে আপনার সাথে একটুও সহ্য হয় না আমার। আমিও ব্যথা পাই। আপনাকে না কতবার বলেছি ওই মেয়েটার থেকে দূরে থাকবেন। শুনেছেন আমার কথা? শুনেননি। আমিও শুনবো না এখন। দিগন্ত কোনো মতে বেলার হাত টেনে টেনে ছড়ালো। তারপর ওর দু হাত একসাথে পেঁচিয়ে ধরে নিজের এক হাতের মাঝে শক্ত করে ধরলো। আর এক হাত দিয়ে বেলার চোয়াল জোরে চেপে ধরে ঠান্ডা স্বরে বলল, জেদ কমা। সব জায়গায় মাইশাকে টেনে কথা বলবি না। ওকে নিয়ে তোর বেয়াদবি। আগুনে ঘি পড়ল এবার। মাইশাকে ভালো বলায় অন্তর বিষিয়ে উঠল বেলার। হাত ছাড়াতে না পেরে দিগন্তের হাতে কামড় বসালো জোরালোভাবে। কথা সম্পূর্ণ করতে পারল না দিগন্ত। বেলার ধারালো দাঁতের আঘাতে ওর হাত ছিঁড়ে দিল। ছাড়া পেয়ে দু হাত দিয়ে দিগন্তের বুকে ধাক্কা মেরে রাগে ক্ষোভে চেঁচিয়ে উঠল বেলা। দাঁত কিরমির করতে করতে বলল, হ্যাঁ, আমি বেয়াদবি। আমি খারাপ, একদম ভালো মেয়ে না। কিন্তু ওই মাইশা একটা রাক্ষসী, খুব খারাপ, জঘন্য।
বাজে মেয়ে আমার দিগন্ত ভাইকে নিয়ে নিয়েছে, ছাড়বো না আমি, হাত ভেঙে দেবো, চুল ছিঁড়বো ওর, শয়তান কোথাকার, শাকচুন্নি মেয়ে, কে নিয়েছে আমার সবকিছু, চুন্নি কোথাকার। দিগন্ত হতবাকের ন্যায় ফুঁসতে থাকা বেলার দিকে তাকিয়ে আছে। মাতাতিরিক্ত হিংসায় হিতাহিত জ্ঞানশূন্য হয়েছে বেলা। কি থেকে কি বলছে নিজেও জানে না। মুখে যা আসছে তাই বলে গালি দিচ্ছে মাইশাকে। দিগন্ত ওকে চুপ করাতে গেলে ধাক্কা মেরে ওকে সরিয়ে দিচ্ছে বেলা। অবাকের চরমে দিগন্ত, বেলার শক্তির সাথে পারছে নাও। এতটুকু একটা শরীরে কি শক্তি ভর করেছে। বেলা আবারও ধাক্কা মারতে নিবে এমন সময় খপ করে ওর হাত ধরে নিল দিগন্ত। দু হাত বেলার কোমরে পেঁচিয়ে মুচড়ে ধরে ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে দিল। একটা ভারী নিঃশ্বাস ফেলে হালকা গলায় বলতে শুরু করলো দিগন্ত। শ্শ্, শান্ত হ। তোর সাথে কথা বলার জন্য এদিকে এসছে। দিগন্তের গরম নিঃশ্বাস বেলার চোখে মুখে লাগতে স্থির হয়ে গেল বেলা। কথা থেমে গেল। শরীর কাটা দিয়ে উঠল। দিগন্ত ঠান্ডা গলায় আবারও বলল। কেউ কিচ্ছু কেড়ে নেয়নি, সব তোর। দিগন্তের কথা আর ভারী নিঃশ্বাসের কারণে সর্বাঙ্গ কেঁপে উঠল বেলার। একটা শুকনো ঢোক চেপে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলো। আর আপনি? কপাল ছেড়ে মাথা উঠিয়ে বেলার মুখের দিকে চাইল দিগন্ত। কেঁদে কেটে চোখের পানি নাকের পানি এক করেছে মেয়েটা। চোখ, গাল, নাকের ডগা লাল হয়ে ফুলে আছে। বেলার এই রূপ দেখলেই বেসামাল হয়ে যায় দিগন্ত। ছুঁয়ে দিতে ইচ্ছে করে। বুকে পাথর রেখে নিজেকে আটকিয়ে রাখে দিগন্ত। কিন্তু কেন যেন আজ আর পারছে না। বেলা এখনো উত্তরের আশায় ব্যাকুল হয়ে তাকিয়ে আছে দিগন্তের মুখপানে। সেই চাহনি পুরোপুরি ঘায়েল করে ফেলল দিগন্তকে। সব বাধা বিপত্তি ক্ষণিকের জন্য ভুলে বসলো। শক্ত খসখসে হাতের আজলায় বেলার নরম আদুরে মুখটা আলতোভাবে ধরল। দু হাতের বুড়ো আঙুল দিয়ে চোখ গালের পানি মুছে দিল। ঘাড়ে হালকা ঝুঁকিয়ে বেলার কপালের মধ্যিখানে একটা উষ্ণ পরশ দিয়ে কোমল স্বরে স্বীকারোক্ত দিয়ে দিল। আমিও তোর। দিগন্তের বলা কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই থমকে গেল বেলা। পরপরই ঠোঁট উল্টে দিগন্তের গলা দু হাতে পেঁচিয়ে ধরল। ঘাড়ে মাথা ঠেকিয়ে কাঁদল কিয়ৎক্ষণ। কিছু বলল না দিগন্ত। নীরবে বেলার চুলের ভাঁজে হাত রেখে ওকে শান্ত করতে চাইল। মন খুলে কাদার পর দিগন্তের শার্ট টেনে চোখ মুখ মুছল বেলা। তারপর ভারী নাক টেনে বলল। আমি জানতাম আমার মতো আপনারও আমাকে ভালো লাগে, শুধু শুধু মাঝখানে মাইশার খুশিটা এসে। আবার মাইশাকে টানে বাজেভাবে বলায় ধমকে উঠল দিগন্ত। বেলা, ফোলা চোখ মুখ একেবারে কুঁচকে নিল বেলা। অভিযোগের স্বরেই বলল। এইভাবে ডাকবেন না তো, এটা শুনে ভালো লাগে না আমার। কিভাবে রাখবো বলে দেন। কিভাবে আবার? প্রেমিকরা যেভাবে প্রেমিকাকে ডাকে সেভাবে ডাকবে। আমি কি তোর প্রেমিক লাগে? হুম। বলে উপর নিচ মাথা নামিয়ে সায় দিল বেলা। দিগন্ত ঠোঁট কামড়ে ধরে বেলার ভাব ভঙ্গি দেখল। তারপর ওর থেকে দূরে সরতে সরতে বলল। ছোট মানুষ, প্রেমিক প্রেমিকার কি বলছিস তুই? যার মধ্যে ভালো লাগার ভালোবাসার পার্থক্য জানা নেই, সে এসছে দিগন্ত তালুকদারের প্রেমিকা হতে। নাদানের ঘরে নাদান। ভালোবাসা শেখ আগে, তারপর এসব দাবি করিস। গোল গোল চোখে কয়েক পলক ঝাপটে বেলা বলল। ভালো লাগে তো, সত্যিই খুব ভালো লাগে, কিন্তু ভালো কিভাবে বাসে দিগন্ত ভাই? এখন কি করব? দিগন্ত পাকা হাসলো। নদীর দিকে চোখ ফিরিয়ে করে বলল। বাড়ি গিয়ে তোর বাপকে বলবি আমি দিগন্ত তালুকদারকে বিয়ে করব। না বুঝেই দিগন্তের কথার সাথে তাল মিলিয়ে বলে উঠল বেলা। আচ্ছা। কি আচ্ছা? বাড়ি ফিরে আমার বাপকে বলবো আমি দিগন্ত তালুকদারকে বিয়ে করব। বলার সবকিছু সময় পেরিয়ে যাওয়ার পর বেলা কথাটা ঠিকভাবে ধরতে পারল। তৎক্ষণাৎ চোখ বড় বড় করে দিগন্তের দিকে তাকিয়ে হড়বড়িয়ে বলল। কি বলতে বলেছেন? আমি পারবো না। আব্বু মানবে না। না বাবা না, একদমই পারবো না। দিগন্ত ভাই, আপনি বললেন নিজেরটা নিজে, আমি আছি তো। ভ্রু কুটিয়ে বেলার দিকে বাঁকাভাবে তাকালো দিগন্ত। বিড়বিড়িয়ে বলল। বেয়াদব, আমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে। সন্ধ্যা নামার কিছু সময় পর পাটোয়ারি বাড়িতে হাজির হলো দিহান, জয়নাল আর জোনায়েদ তালুকদার। মিতালি আর বাণী ও বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়েছিল মাত্র। আর তার আগে ওরা এসেছে দেখে অবাক হলো। এদিকে এতদিন পর বোন জামাই আর মেয়ে জামাই এসেছে বলে ওদের আপ্যায়নে ব্যস্ত হলো রহমান। কিন্তু কিছুক্ষণ পর জুনায়েদের কথা শুনে রহমানের আন্তরিকতার রূপ পাল্টে গেল। হাস্যোজ্জ্বল মুখে ঘোর ছায়া নামলো। জুনায়েদ চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল। বড় মেয়ে তো আছেই, সেখানে সুখে আছে। আরেক মেয়েকে দিতে অসুবিধা হবার কথা না।
রহমান চোখ মুখ শক্ত করে কিছুক্ষণ বসে থাকলো, চোখ তুলে বাড়ির মেয়ে সদস্যদের ভেতরে যেতে বলল। মিতালি যেতে না চাইলেও বড় ভাইয়ের আদেশে অমান্য করলো না। এদিকে বেলা জুনায়েদের কথা শুনছে, মনে মনে ভীষণ খুশি, সাথে ভয়ও পাচ্ছে রহমান যদি নাকচ করে দেয়। ড্রয়িং রুম ছেড়ে সবাই চলে গেল, ওদের সাথে দিহানও গেল। ড্রয়িং রুমে এখন রহমান, রাসেল, জুনায়েদ আর জয়নালের উপস্থিতি। পরিবেশ নীরব। রহমান থমথমে গলায় বলল, মাফ করবেন তালুকদার সাহেব, আপনার চাওয়া পূরণ করা সম্ভব না। আমি আগে একজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আবার মেয়ে আমার ছোট, পড়াশোনার পুরো কেরিয়ার গুছিয়ে দেওয়া বাকি। বড় দুই মেয়েকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে, ছোটজনকে সেভাবেই গড়ব। আপনাদের এবারের আবদার আমি রাখতে পারছি না। রহমান ফিরিয়ে দেওয়াতে আতে ঘা লাগলো জুনায়েদের। তবুও নিজেকে লাভ ক্ষতির হিসেব কষে বেশ কিছুক্ষণ জোরাজুরি করলো। বিশেষ লাভ হলো না। রহমান নিজের কথায় অটল। এক পর্যায়ে গিয়ে জুনায়েদ আর রহমানের কথা কাটাকাটি সৃষ্টি হলো। জুনায়েদ আর জয়নাল রহমানকে অনেক কড়া কথা শোনাতে শুরু করলো। মেয়ের বাবা হিসেবে এতক্ষণ রয়েছে ভদ্রভাবে কথা বললেও জুনায়েদের দাপটি অপমানসূচক ভাবভঙ্গিমায় রেগে গেছে রহমান। দুপক্ষের জোরালো আওয়াজে ওপর থেকে বাকিরাও ছুটে এলো। জুনায়েদ প্রচুর কথা শোনাচ্ছে রহমানকে। রহমান রাগে কাঁপছে, ভার গলায় জুনায়েদকে বলে উঠল, আমি জহুরুল ভাইকে কথা দিয়ে দিয়েছি, তার ভাতিজার সাথে বেলার বিয়ে দেব। দুদিন বাদে সেই বাড়িতে আমার আরেক মেয়ে যাবে। এখন আমার কিছু করার নেই। আপনাদের অন্যায় আবদার রাখা সম্ভব না। তাছাড়া আপনাদের ছেলে বেপরোয়া, ছন্ন ছাড়া, এরকম ছেলের হাতে আমি মেয়ে দেব না। যে ছেলেকে আমি বেলার জন্য বেঁচেছি সে ওয়েল এডুকেটেড প্রফেশনাল, আপনার ছেলের মতো বেকার নয়। অযথা কথা বাড়িয়ে আমাদের ভালো সম্পর্ক নষ্ট করছেন আপনি। জুনায়েদ চুপ করে গিয়েছে। রহমানের মুখের ওপর নাকচ করার আগে চোয়াল শক্ত করে রেখেছে। রহমানের সব কথা শুনে জয়নাল এবার কথা বাড়ানোর সুযোগ পেল। তেষ্টাভাবে বলল, ভুলে যাবেন না রহমান ভাই, আপনার বাড়ির দুই মেয়ে আমাদের বাড়িতে থাকে। বেশ, তবে মিতালি আর বাণীকেও রেখে দেন আপনার কাছে। যতদিন না আমাদের প্রস্তাব মেনে নিচ্ছেন ততদিন বোন আর মেয়েকে নিজের কাছে রাখেন। প্রয়োজন পড়লে আমি আমার ছেলেকে আবার বিয়ে দিয়ে দেব। জুনায়েদ বিস্তর হেসে ভাইয়ের দিকে তাকালো। এদিকে রহমানের মুখে চুপসে গেল। মেয়ের বোনের জন্য বিপাকে পড়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলল সে। জুনায়েদ আর জয়নাল উঠে দাঁড়ালো। দিহানকে কড়া গলায় বলল ওদের সাথে যেতে। দিহান মায়ের দিকে তাকিয়ে কাচুমাচু করছে, বাণীকেও ছেড়েও যাবে না। জয়নাল হুঙ্কার ছুড়ল দিহানের ওপর। দিহান গাইগুই করে বাপ চাচার পাশে এসে দাঁড়ালো। মিতালি রাগে চোখে জয়নালের দিকে তাকিয়ে আছে। বউয়ের নজর এক পলক দেখে চোখ সরিয়ে নিল জয়নাল। পরে সামলাবে মিতালিকে। বাণী কাঁদছে। পরিবেশ পরিস্থিতি গুমট। জুনায়েদরা হুমকি ধমকি দিয়ে চলে গেল। যাওয়ার আগে সময় দিয়ে গেল সিদ্ধান্ত বদলানোর, সাথে হুমকি স্বরূপ ছেলে আর ভাইয়ের নতুন করে বিয়ে দেওয়ার কথা জানিয়ে গেল। বাজে জিনিস খেতে নেই আঙ্কেল। মাত্র সিগারেটটা ঠোঁটের কাছে এনেছে ফাহাদ। উপরোক্ত কথাটা কানে ঠেকতেই হাতের গতি মন্থর হলো। ঘাড় নিচু করে শব্দ যুগলের উৎসের দিকে তাকালো সে। নজরে এলো গোলগাল চেহারার একটা মিষ্টি পরীর দিকে। দুপাশে ছোট ছোট দুটো ঝুঁটি বাঁধা, পায়ের গোড়ার সামনে একটা নীল রঙের ফ্রক পরা ছোট বাচ্চাটাকে দেখে চোখ জুড়িয়ে এলো ফাহাদের। ওর দিকে একটু এগিয়ে আসতে দিলে দেখলো ফোলা ফোলা গাল আর মোটা ভুরু জোড়া কুঁচকে গেল বাচ্চাটার। নাকের পাশে গভীর দুটো ভাঁজ ফেলে বলে উঠল, কি বাজে গন্ধ। হাতে সিগারেটটার দিকে দেখলো ফাহাদ। নেশা উঠছে, টানতে ইচ্ছে করছে, কিন্তু কেন যেন হাত ছাড়া দিয়ে পেছনে ছুড়ে দিল। আনমনে বাচ্চা মেয়েটার দিকে একটু ঝুঁকলো ফাহাদ। ওর চুলে হাত বুলিয়ে কিছু বলতে নেবে তার আগে বাচ্চাটা জোর গলায় আর্তনাদ করে উঠল। হকচকালো ওর হাত ঘড়িতে কয়েকটা চুল আটকে পড়েছে। চুলগুলো তড়িঘড়ি করে ছাড়িয়ে নিতেই দেখলো বাচ্চাটার ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে। মুখের ভঙ্গিমা দেখে ঠাউর করা যাচ্ছে রেগে গিয়েছে ভীষণ। চোখ মুখ লাল করে ফোলা গালের মাঝে ডেবে থাকা ছোট্ট ঠোঁট জোড়া নাড়িয়ে বলল, চুলের টান সহ্য হয় না আমার। তুমি জোরে করে টেনেছো আঙ্কেল, আমার লেগেছে। হাঁটু কেড়ে বসলো ফাহাদ। বাচ্চা মোর রাগী গলায় অভিযোগটা শুনে ঠোঁটে হালকা হাসি খেলে গেল। এক পাশের গাল আলতো টেনে প্রশ্ন করলো, তোমার নাম কি? ব্যাস, ফাহাদের এই প্রশ্নে রাগের আগুনে ঘি পড়ল।
নাকের পাটা ফুলিয়ে ওপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরলো বাচ্চাটা। ওর এহেন মুখভঙ্গিমা দেখে বিস্তর হাসলো ফাহাদ। নাকের মাঝে আস্তে করে টোকা দিয়ে বলে উঠল, কি নাম মনে নেই? অগাধ বিরক্তি নিয়ে চিকন স্বর ভেসে এলো অপর পাশ থেকে। বাজে আঙ্কেলদের নাম বলি না। ভ্রু কোচকালো ফাহাদ। একটা বাচ্চা মেয়ে ওকে সামনে বাজে বলে যাচ্ছে, জিজ্ঞেস করলো, বাজে আঙ্কেল কেন? তুমি বাজে জিনিস খাও তাই বাজে আঙ্কেল। ওইগুলো বাজে জিনিস না। না, বাজে জিনিস, মাম্মা বলেছিল ওগুলো বাজে। 2 ফুটের একটা বাচ্চা জোরালো কথায় দমে গেল ফাহাদ। মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বাজে জিনিস। তোমার বাবা মা কোথায়? একা একা এই রাস্তায় কি করছো? রাত প্রায় 9টা বাজতে চলেছে। সন্ধ্যার দিকে বেলাকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে সেই যে আড্ডায় মেতেছিল দিগন্ত এখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। রায়হান মাইশার কাছে যাওয়ার জন্য কতক্ষণ থেকে বকবক করছে, সেগুলো শুনেও শুনছে না ও। বাইকের কাছে আসতেই রায়হান আবার ওকে চেপে ধরলো। এক রাত বউকে বুকে নিয়ে ঘুমোতেই অভ্যাস হয়ে গিয়েছে ওর, এখন আর বউ ছাড়া ঘুম আসবে না। এসব বলে দিগন্তের বাইকে উঠে বসতে নিলে ওর পেছনে লাথি মেরে দূরে সরিয়ে দিল দিগন্ত। পুনরায় কাছে আসার আগে বাইক স্পিড তুলে জায়গা ছাড়েও। পেছনে হিসিয়ে দিগন্তকে গালাগাল করতে থাকে রায়হান। রাস্তা দিয়ে সাই সাই করে চলে যাচ্ছে দিগন্তের বাইক। হুট করে ব্রেক কষলো দিগন্ত, বাইক কিছুটা পেছনে এনে থামলো, জোরে ডেকে উঠল। ফাহাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সব প্রস্তুতি নিয়েছিল প্রত্যাশা। পরিচিত কণ্ঠে নিজের নাম শুনে চট করে সেদিকে তাকালো। সহসা মুখভঙ্গি হাসি নিয়ে চেঁচিয়ে উঠল, ভাইয়া। ফাহাদ ভ্রু গুটিয়ে নিল। দিগন্ত বাইক থেকে নেমে ওদের কাছে এসে ছো মেরে প্রত্যাশাকে ছিনিয়ে নিল ফাহাদের কাছ থেকে। ফাহাদ উঠে দাঁড়ালো। এক পলক দিগন্তকে দেখে প্রত্যাশার দিকে দৃষ্টি ফেরালো। অতঃপর পকেটে 2 হাত গুজে টান টান হয়ে দাঁড়িয়ে বলল, পতাসা? তোমার নাম পতাসা? আজব নাম, কখনো শুনিনি।